হাই আমি রূপম। এখন কথা হবে অ্যামাজন প্রাইমের লেটেস্ট ডকু সিরিজ অ্যাংরি ইয়াং মেন নিয়ে, যেটা আজকে মুক্তি পেয়েছে। আছে টোটাল 3টে এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 40 থেকে 45 মিনিটের মধ্যে। এই শোটা নিয়ে আমি একজন অডিয়েন্স হিসেবে ভীষণ এক্সাইটেড ছিলাম, তার কারণ সেলিম জাভেদ স্টোরি তাই। এর গল্প আলাদা করে বলার কিছু নেই, দুজনের কিভাবে একসাথে কাজ করা শুরু এবং সেটা আলটিমেটলি কোন জায়গায় পৌঁছায়। 24খানা কাজ একসাথে, যার মধ্যে 22খানা সাকসেসফুল, এবং তারা একদিন ডিসাইড করলো আলাদা হয়ে যাবে। এবং তাদের পার্সোনাল লাইফ কী ছিল, তাদের সঙ্গে যারা কাজ করেছে তাদেরই বা কী বলার রয়েছে, এবং তাদের পরিবার, তাদের যারা কাছ থেকে দেখেছে একে অপরের সম্পর্কে কী বলছে। তো যারা সিনেমা লাভার, যারা তাদের সিনেমা বহুদিন ধরে দেখেছে, তাদের কাজ পার্সোনালি ভালোবাসে, তাদের এই শোটা অবশ্যই দেখা উচিত। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক, এখানে না পজিটিভ দিক নেগেটিভ দিকের থেকেও আমরা একটু আলোচনাই করব। এই শোয়ের যে মেকিংটা আমার সেটা ভীষণ ভালো লেগেছে, তার কারণ এটাকে কিন্তু ডকুমেন্টারি যেরকম ধরনের আমরা ম্যাক্সিমাম দেখে থাকি সেরকমভাবেই ট্রিট করা, আবার সেরকমভাবে ট্রিট করাও নয়। এর যে শুরুটা, সেখানে প্রত্যেকে মানে যারা তাদের সম্পর্কে বলছে, পরিবারের লোক, ইন্ডাস্ট্রির লোক, তারা ইনফরমেশান দিচ্ছে। তারপরে এটা টিপিক্যাল ডকুমেন্টারির মতো যাচ্ছে, কিন্তু এন্ডের পোর্শনে এসে সেটা খুব পার্সোনাল হয়ে যাচ্ছে। সেখানে তাদের পার্সোনাল লাইফে চড়াই উতরাই, বা কখন তারা ডিসাইড করলো যে সেলিম জাভেদ নাম পোস্টারে থাকবে, বা যখন তারা আলাদা হবে ভাবলো, বা তাদের যখন এরকম একটা ক্রাইসিসের সময় নিজের পার্টনারকে ছেড়ে দিতে হলো, পরিবারের মধ্যে সেটা কীরকমভাবে ইম্প্যাক্ট ফেললো। তো এই যে 3টে দিককে তারা 3টে এপিসোডে ভাগ করেছে, আমার দারুণ লেগেছে। এবং আমরা এরকম একটা ইনফরমেশান পাচ্ছি যেখানে দুটো মানুষ যারা হয়তো একদম ভিন্ন স্বপ্ন নিয়ে এসেছিল, একজন পরিচালক হওয়ার, একজন অভিনেতা হচ্ছিলেন, সেখান থেকে তাদের স্বপ্নটাই বদলে গেল এবং তারা সিনেমার ইতিহাসকে বদলে দিলেন। এই যে সেলিম জাভেদের আগে যেরকম ধরনের সিনেমা চলতো, গান গান গান, একই টাইপের টেমপ্লেটে সব ছবি, বড় পরিচালক থেকে সবাই সেরকম ধরনের ছবিতে বিশ্বাস করে, সেই ছবি সাকসেসফুল হয় এবং স্টারও বানাচ্ছে সেই ছবি। সেখান থেকে তারা ছবি বানাবে এমন, যেই ছবিটা হলো জঞ্জির। এবং জঞ্জিরকেও করতে চাইছে না, তার কারণ ছবিতে গান নেই। একের পর এক এই লিস্টের ছবি ছাড়তে যাচ্ছে। তাদের শোলে এই ছবিটাকে সবাই বলে দিল এটা একটা ফ্লপ ছবি, সেলিম জাভেদ শেষ, এদের ওপর ভরসা করা বেকার। তারা নিজেরা বললেন এই ছবিটা সুপারহিট হবে। সবাই তো এন্ড চেঞ্জ করতে চাইছিল, সেই ছবি ইতিহাস গড়ল। আবার তাদের একই টেমপ্লেটে ফেলা শান, সেই ছবিটা একটু আরবান অডিয়েন্সের জন্য, সেই ছবিটা কেন চললো না? তখন ভাবলো রাতের অন্ধকারে সেলিম জাভেদ এই টাইটেলটা সব পোস্টারে রং করে দাও। কখনো অমিতাভ বচ্চনের নাকের ওপরে, কখনো প্রেমের মুখের ওপরে সেই নাম পড়ে গেল। অনেকে বলল এটা কেউ করে, কিন্তু সেটাই সবথেকে বড় পাবলিসিটি হলো। এবং তারা যে রেমুনারেশনটা নেওয়া শুরু করলো, সেটা হয়তো অমিতাভ বচ্চনের থেকেও বেশি। এবার এই সাকসেসটাকে মেনটেন করা, একজন হিরো আসবে যে হাসবে না, যে আর কি করবে না, যে রোম্যান্স করবে না, যার মুখে আমরা ওরকমভাবে হাসি বা তার আচরণটা আগে যেরকমভাবে দেখেছি সেরকম দেখবো না। তার কারণ এদের প্রত্যেকের ভিতরে রাগ ছিল, এদের অনেক কিছু বলার ছিল সমাজকে, যেই গল্পগুলো এরা বলেছে এবং সাধারণ মানুষ সেগুলো উপভোগ করেছে। তাদের মনে হয়েছে এরকমই ভিড় থেকে একজন মানুষ আসবে, আমাদের সমস্ত সমস্যাকে নিজের সমস্যা হিসেবে জাহির করবে এবং সে রুখে দাঁড়াবে। তো এই যে আলোড়নটা তারা সৃষ্টি করতে পেরেছিল, এখানে সালমান খান থেকে ঋত্বিক রোশন থেকে কোনো সিনেমা হলের ওনার, বা ফারহান আখতার, জাভেদ আখতার, বা হানি ইরানি, বা শাবানা আজমি, হেলেন, সালমা খান, ধর্মেন্দ্রজি, অমিতাভ বচ্চন, রকিং স্টার যশ, ইভেন দিবাকর ব্যানার্জি, রাজকুমার হিরানি, অভিজাত যোশী, বরুণ গ্রোভার, এরকম রাইটার, এরকম ডিরেক্টর, এরকম এক্সিকিউটিভ প্রডিউসার অ্যাক্টর, তারা তাদের সম্পর্কে বলছে। যেখানে আমির খান বলছে এখন এই সময় এরকম একজন রাইটারকে দেখান যাদের নামে লোকে ছবি দেখতে আসবে, তখন তাদের রেমুনারেশন সব থেকে বেশি হবে। তো এই যে আলোচনাটা, এই যে প্রত্যেকটা ছবির সংলাপ কী করে তৈরি হচ্ছে, দিভার ছবি, শোলে ছবি একই বছর এসেছে। সেলিম সাহেব বলছে এই জন্য বেশি ভালো কাজ করা উচিত না, যেখানে তারা সব অ্যাওয়ার্ড পাচ্ছে দিওয়ারের জন্য, শোলের জন্য নয়। তো এই যে তাদের দেখাটা, ডন ছবিটা আসলো কীভাবে, ডনের আগে তাদের ফেলিয়ারটা কীরকমভাবে হলো, একইভাবে যখন এরা নিজেদের পার্টনারকে জানালো যে তাদের একটা ব্রেক চাই, তারা অন্য কিছু ভাবছে, এবং তাদের পার্টনাররা কী রিয়েলাইজ করলো, এই পরিবারটা কি দেখলো, সেখানে তাদের সন্তানরা কি দেখলো, দুজন যখন একদিন ডিসাইড করলো যে তারা আর একসাথে কাজ করবে না। তুমি যদি সেলিম জাভেদের ম্যাক্সিমাম সিনেমা দেখে থাকো, তাদের লেখা পড়ে থাকো, জাভেদ সাহেবকে মানুষ হিসেবে খুব পছন্দ করো, এদের লেখায় না একটা অদ্ভুত স্বচ্ছতা আছে, যেটা আমাদেরকে খুব স্বাভাবিকভাবে ছুঁয়ে যায়। এবং তাদের বেশিরভাগ গল্পে এই যে একজন মায়ের কষ্ট, এই ডকুমেন্টারিতে যেভাবে দুজনের মায়ের প্রতি ভালোবাসা এবং তাদের
মাকে না পাওয়া এটা যেরকমভাবে উঠে আসে, সেটা তোমাকে বোঝাবে যে কেন তাদের গল্পে মা এত ইম্পর্টেন্ট। এই শোতে যখন জয়া বচ্চন বলছে যে তাদের সিনেমা জঞ্জির আমি করতাম না, করার কারণ কি, বা এখানে যখন বলছে যে তারা কিন্তু কখনো এমন কোনো ছবি বানায়নি ছবির মধ্যে মহিলা যে ক্যারেক্টার সেটা ভীষণ ইম্পর্টেন্ট বা ওমেন সেন্ট্রিক ছবি, কিন্তু তাদের ছবিতে প্রত্যেকটা হিরোইন, প্রত্যেকটা অ্যাক্ট্রেস সেটা কিন্তু কোনো লুতুপুতু ক্যারেক্টার নয়। সেই ক্যারেক্টারটা কতটা স্ট্রং, সেই চরিত্রটা যেখান থেকেই বিলং করুক কতটা অনেস্ট, কতটা ডেয়ারিং, তো এটা তারা এস্টাবলিশ করে দিয়েছিল সেই সময়। এবং তার আগে এরকমভাবে কিন্তু চরিত্র দেখা হতো না। তারা একটা ছবি শোলেতে কতগুলো ক্যারেক্টার রেখেছিল যে 2 মিনিটের জন্য আসবে, লোকে তাকেও মনে রাখবে। তো এটা হচ্ছে সিগনেচার যেটা তারা তৈরি করতে পেরেছিল ডেলিভারেটলি। তো এরকম একটা আলোচনার জন্য, এরকম একটা নলেজের জন্য, এরকম একটা এক্সপিরিয়েন্সের জন্য এবং এত ছবির না জানা অধ্যায়, আমার মনে হয় না এই শোয়ের থেকে ভালো তোমাদেরকে প্রোভাইড করতে পারবে। তো যারা লিখছো, যারা সিনেমা নিয়ে কিছু করবে ভাবছো, বা যারা খুব বড় সিনেমা প্রেমী, তোমরা যাও গিয়ে অ্যাংরি ইয়াং ম্যান দেখো, তোমাদের দারুণ লাগতে চলেছে। আমার দারুণ লেগেছে এবং আমি বলতে পারি এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডকু সিরিজ। তোমরা দেখো, তোমরা মস্তি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের যে ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।